মহারাষ্ট্র সম্পর্কে একটা নতুন তথ্য এসেছে। তথ্যটি দিয়েছে ভারতের নির্বাচন কমিশন। তথ্যটি বেশ মজার। তা হলো মহারাষ্ট্রের ভোটারদের একটি বড় অংশ বিকেল 5টার পর ভোট দিতে ভালোবাসেন। এই কদিন আগে মহারাষ্ট্রে যে ভোট হলো, বিকেল 5:30টায় নির্বাচন কমিশন জানিয়েছিল 55% ভোট পড়েছে। রাত 11:30টায় জানালো তা বেড়ে হয়েছে 65%। আর ভোট গণনার আগে জানা গেল না, ওটা আরো বেড়ে হয়ে গেছে 68%। এই তথ্যে পরিষ্কার বোঝা যাচ্ছে নির্দিষ্ট সময় যত মানুষ ভোট দিয়েছেন তার 1/5 মানুষ সময় পেরিয়ে যাওয়ার পরে ভোট দিয়েছেন। তাই এই কথা বললাম। কিন্তু এসব কথা তো ভোটে হেরে যাওয়া দল সবসময় বলে থাকে। কংগ্রেস যেমন আগে বলেছে হরিয়ানা নিয়ে, এবার বলছে মহারাষ্ট্র নিয়ে, এবার তাদের সঙ্গে যুক্ত হয়েছে উদ্ধব ঠাকরে এবং শারদ পাওয়ারের মতো হেরো দল। কিন্তু এ কথার গুরুত্ব দেব কেন? সত্যি হয়তো বিষয়টাকে গুরুত্ব দিতেন না অনেকেই, কিন্তু এর মধ্যেই এমন একজনের কথা ঢুকে পড়েছে যাকে এক কথায় বলা যায় সন্দেহের ঊর্ধ্বে থাকা মানুষ। তিনি আবার একসময় দেশের প্রাক্তন নির্বাচন কমিশনারও থেকেছেন। তার সময় ভিভিপ্যাট নিয়ে অনেক কিছু কাজ হয়েছে, তাই তিনি বিষয়টি একেবারে বোঝেন না এমনও বলা যাচ্ছে না। এই মানুষটি হলেন ডক্টর SY কুরেশি। তিনি একেবারে সরাসরি নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন। তিনি বলেছেন এই বিষয়টির ব্যাখ্যা অবিলম্বে দেওয়া উচিত নির্বাচন কমিশনকে। এখানে একটা কথা বলে রাখা ভালো, ডক্টর কুরেশি কিন্তু ইভিএম মেশিনে কোনো চুরিচামারি করা যে সম্ভব তা একেবারেই বিশ্বাস করেন না। আর তাই এই বিতর্ক এখন যেখানে চলে গেছে তাতে দেশের গণতন্ত্র নিয়েই কিন্তু বড় সড় প্রশ্ন উঠে গেছে। আজকের এই এপিসোডে আমরা এই বিষয়টি নিয়েই আলোচনা বিশ্লেষণ করব। খুব জটিল তথ্যের কচকচিতে না গিয়ে খুব সরল ভাষায় বিষয়টি আপনাদের কাছে রাখার চেষ্টা করব। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করে আরো মানুষের কাছে পৌঁছে দেবেন। আর স্বাধীন সাংবাদিকতাকে আরো মজবুত করতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি চালু করে রাখতে ভুলবেন না। নমস্কার, সবাইকে স্বাগত। আমি সুব্রত বসু। এর আগে লোকসভা ভোটের পরে দুটি অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সংস্থা এই প্রশ্ন তুলেছিল। এই সংস্থা দুটিতে রয়েছেন প্রাক্তন IAS, IPS এবং IIM এর গবেষকরা। এই দুটি সংস্থা হলো ভোট ফর ডেমোক্রেসি এবং ADR। ভোট ফর ডেমোক্রেসি তাদের গবেষণামূলক রিপোর্টে দেখিয়েছিল প্রদত্ত ভোট এবং গণনা করা ভোটের মধ্যে প্রায় 5 কোটি ভোটের ফারাক। তারা বলেছিল 79টি এমন কেন্দ্র রয়েছে যেখানে গোলমাল রয়েছে। আমাদের রাজ্যেরও 10টি আসনে এই গোলমাল হয়েছে বলে দাবি করেছিল এই সংস্থা। আর এই সব আসনে কিন্তু জিতেছিল বিজেপি। এডিআরও তাদের রিপোর্টে প্রায় একই কথা বলে। এই নিয়ে ওই সময় আমার করা একটি ভিডিও লিংক ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখলাম, আগ্রহীরা দেখে নিতে পারেন। মহারাষ্ট্রের ভোটের বিচিত্র ফল দেখে চোখ কুঁচকেছেন অনেকেই, কিন্তু ভোটের সময় পেরিয়ে যাওয়ার কয়েক ঘন্টা পরে এত শতাংশ ভোট বেড়ে যাওয়ার ঘটনা কিন্তু এর আগে কোনোদিনই শোনা যায়নি। এর আগে বলতে আমি রাজীব কুমারের আগের আমলের কথা বলছি। আমাদের দেশে সাধারণত ভোটিং এর সময় সকাল 7টা থেকে বিকেল 5টা। বিকেল 5টার সময় যদি বুথের সামনে অনেক লোকের লাইন থাকে তখন শেষ ব্যক্তিকে নির্দিষ্ট করে আর কাউকে লাইনে দাঁড়াতে দেওয়া হয় না। অর্থাৎ 5টাতেই ভোটের মোটামুটি হিসেব পাওয়া যায়। নির্বাচন কমিশন বিকেল 5টায় 17C ফর্ম দেখে মোট কত শতাংশ ভোট পড়েছে তা জানিয়ে দেয়। পরে রাতের দিকে সংশোধিত শতাংশ আরেকবার জানানো হয়। তাতে এ পর্যন্ত খুব বেশি হলে 1.5% বৃদ্ধির উদাহরণ আমরা আগে দেখেছি। কিন্তু একেবারে 13% বৃদ্ধি, এটা কি করে হয়? এটা শুধু এখন বিরোধীদের প্রশ্ন নয়, প্রশ্নটা কুরেশি সাহেবের মতো অনেকেরই। এখন তো ডিজিটাল ইন্ডিয়া, ফোনেই সেকেন্ডে বহু কাজ হয়ে যায়। মাত্র বছর কয়েক আগেও কিন্তু এত সহজ যোগাযোগ ব্যবস্থা ছিল না।
তখনও কিন্তু নির্বাচন কমিশন দিনে দিনেই সাংবাদিক বৈঠক করে সারাদিনের নির্বাচন সংক্রান্ত তথ্য জানিয়ে দিতেন। কিন্তু হঠাৎ এই ব্যবস্থাটা পাল্টে গেল কেন? এখন কোনো প্রশ্ন উঠলেই মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমারের মুখে শের শায়েরির বাইরে অন্য কিছু শোনা যায় না। এই নিয়ে বিস্তর অভিযোগ বিপক্ষের সমস্ত দলের। আর ঠিক এটা নিয়েই অভিযোগ তুলেছেন ডক্টর কুরেশি। তিনি বলেছেন, নির্বাচন নিয়ে কারো কোনো অভিযোগ থাকলে কমিশনের উচিত বিষয়টি স্পষ্ট করা, কারণ তারা জনগণের টাকা থেকে বেতন নিয়ে থাকেন। ডক্টর কুরেশির আমলেও ভোট নিয়ে কিছু অভিযোগ উঠেছিল। তার আমলে বিরোধী পক্ষ মানে তৎকালীন বিজেপি ইভিএম নিয়ে নানা প্রশ্ন তুলত। তখন ভিভিপ্যাটের বিষয়টি সামনে আসে। কুরেশির আমলেই মানে 2009 সালে ইভিএম নিয়ে সবচেয়ে বেশি বিতর্ক হয়। ওই প্রসঙ্গটি তুলে ডক্টর কুরেশি বলেছেন, তার সময় এমন বিতর্ক উঠতেই তিনি সব দলকে নিয়ে মিটিং করেছিলেন। তার নেতৃত্বে ছিলেন এখনকার সরকারের সহযোগী চন্দ্রবাবু নাইডু। সেই মিটিংয়ের বিস্তৃত বিবরণ দিতে গিয়েই ডক্টর কুরেশির মন্তব্য, ইভিএমে কোনো গন্ডগোলের সম্ভাবনাই নেই, কিন্তু বিতর্ক যখন উঠেছে তার সমাধানের জন্য ভিভিপ্যাটের বিষয়টিকেও সামনে আনতে হবে। তৎকালীন বিপক্ষের যা যা বক্তব্য ছিল, আজ কংগ্রেস এবং অন্যান্য বিরোধীদের বক্তব্য কিন্তু ঠিক একই রকম। দাবিটাও ছিল খুবই সামান্য। তা হলো, আপনি ভোট দিলেন, তৎক্ষণাৎ আপনার হাতে একটা প্রিন্ট আউট চলে আসবে, আপনি কাকে ভোট দিয়েছেন তা দেখতে পেলেন। এবার আপনি পাশে রাখা একটি বাক্সে সেটা ফেলে দিলেন। পরে প্রতিটি বুথেই ব্যালট পেপারের মতো সেইটিও গোনা হবে, দেখা হবে ইভিএম এর সঙ্গে তা মিলছে কিনা। এই সামান্য বিষয়টাই নির্বাচন কমিশন ও তৎকালীন প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় আমল দেননি। তাদের বক্তব্য, এতে ভোটের ফলাফল বেরোতে অনেক দেরি হয়ে যাবে। কার যে এত ট্রেন ধরার তারা কে জানে। এই তো মহারাষ্ট্রের ভোটের ফল বের হওয়ার পরে 1 সপ্তাহ হয়ে গেল, সেখানে মুখ্যমন্ত্রী কে হবেন তা নিয়ে টানাটানির জেরে সরকারই তৈরি করা গেল না। এতে কি দেরি হচ্ছে না? ডক্টর কুরেশি এবং আরো অন্য অনেকেরই বক্তব্য, যে দেশে 1.5-2 মাস ধরে ভোট হয় সে দেশে সময়ের অজুহাত দেওয়া যায় কি? মানুষের রায়ের প্রকৃত প্রতিফলনের জন্য সামান্য সময় তো ব্যয় করাই যায়। অনেকে একথাও বলেছিলেন, এখন তো আর প্রিন্ট আউটটি ব্যালট পেপারের মতো হাতে নিয়ে গোনার দরকার নেই, ওতে একটা কিউআর কোড রাখলে সেটা মেশিনেও গোনা সম্ভব, ঠিক যেমন করে ডিপার্টমেন্টাল স্টোরে বিল তৈরি করা হয়, তাতে খুব একটা বেশি সময় লাগার কথা নয়। কিন্তু কে কার কথা শোনে? এবার আসি আর একটা গুরুত্বপূর্ণ প্রশ্নে, যা শুনলে আবার চোখ কপালে উঠবে। প্রথমেই যে ভোট শতাংশের কথা আমি বলেছি, সেটা কিন্তু গোটা মহারাষ্ট্রের মানে 288 আসনের কথা নয়। মহারাষ্ট্রের 92টি আসনে এমন হয়েছে যেখানে যত ভোট পড়েছে সমস্ত বুথের ভোট যোগ করলে ওই সংখ্যাটা কিন্তু আসে না। এখন 92টি আসনে নির্বাচন কমিশন শেষ পর্যন্ত যত ভোটের সংখ্যা দেখিয়েছে, অত ভোট কিন্তু ওখানে নেই। শুনতে বেশ অদ্ভুত লাগছে। এবার বুঝতে পারছেন কেন ডক্টর কুরেশির মতো মানুষও এ নিয়ে ভাবতে বাধ্য হচ্ছেন। কিন্তু এখানেই তো শেষ নয়, আরো বিচিত্র তথ্য আছে। সেটা হলো এই 92টি আসনের ফলাফল। এবার আসি সেই প্রসঙ্গে। এই 92টি আসনের মধ্যে বিপক্ষ মানে মহাবিকাশ আঘাড়ির জোট পেয়েছে মাত্র 6টি আসন। বাকি সবটাই অর্থাৎ 86টি পেয়েছে মহাজোটী, যে জোটে রয়েছে বিজেপি, অজিত পাওয়ারের এনসিপি এবং সিন্ধের শিবসেনা। ঠিক এই প্রশ্নটাই কিন্তু উঠেছিল হরিয়ানার 22টি আসন নিয়ে। কাজে যে প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে, ভোটের পর ইলেকশন কমিশন যে সংখ্যাটা দেয়, তারপরে ভোটের দিন যেটা গোনা হয়, সেটার মধ্যে এত তফাৎ হয় কি করে? আর এই গোলমালের হিসেব ঠিক যে আসনগুলিতেই হয়, সেখানে প্রায় সবই জেতে বিজেপি বা তার সহযোগী দলগুলি। আসুন এবার আরো তথ্য দিয়ে ব্যাপারটা বোঝার চেষ্টা করা যাক। মহারাষ্ট্রে 19টা এমন সিট রয়েছে যেখানে নির্বাচন কমিশন যত ভোট পড়েছে বলে দেখিয়েছে, তার থেকে বেশি ভোট গোনা হয়েছে। নির্দিষ্টভাবে বললে এই 19টা সিটের মধ্যে 102টি বুথে এই ঘটনাটি ঘটেছে। আবার এর অন্যদিকের আরেকটা মজার তথ্য হচ্ছে, 76টি আসনের বিষয়ে এমন অভিযোগ আছে যে সেখানে যত সংখ্যক ভোট পড়েছিল তত সংখ্যক ভোট গোনাই হয়নি।
মাথা গুলিয়ে যাচ্ছে, ভাবছেন এটা কি করে হতে পারে। এই জটিল রহস্য ভেদ করতে কি ফেলুদাকে লাগাতে হবে? ঠিক এই গোয়েন্দাগিরির কাজটাই শুরু করেছে বিরোধী রাজনৈতিক দলগুলি। কংগ্রেস এর মধ্যে দুটি টেকনিক্যাল ফ্যাক্ট ফাইন্ডিং টিম তৈরি করে কাজ শুরু করেছে। শারদ পাওয়ারও আইনজীবী এবং প্রযুক্তিবিদদের নিয়ে টিম তৈরি করে এই ফল বিশ্লেষণের কাজ শুরু করেছেন। আইনি লড়াইয়ের প্রস্তুতিও শুরু হয়ে গেছে। তবে কংগ্রেস বিষয়টিকে এর মধ্যে সীমাবদ্ধ না রেখে মানুষের কাছে নিয়ে যেতে চায়। এর জন্য তারা ভারত জুড়ে যাত্রার মতো একটা জনসংযোগ যাত্রা করার কথাও ঘোষণা করে রেখেছে। এই কথাটাই এবার কংগ্রেস তাদের ওয়ার্কিং কমিটির মিটিংয়ে শুক্রবার বলেছে। কংগ্রেসের সভাপতি মল্লিকার্জুন খাড়গে বলেছেন, আমাদের ব্যালট ছাড়া ভোটে যাওয়ার কোনো অর্থই হয় না। রাহুল গান্ধীর পদযাত্রার পর কংগ্রেস যে বিশ্বাসযোগ্যতা অর্জন করেছিল, সেই বিশ্বাসযোগ্যতার যতটা সুফল তাদের পাওয়ার কথা ছিল তা তারা পায়নি। ফলে কংগ্রেস ব্যালট পেপারের ভোট বা ইভিএম বয়কটের কথা ভাবতেই পারে, কিন্তু এই বয়কট কি দিল্লির আপ বা বিহারের তেজস্বী যাদব ভাবতে পারবেন? তারা কি ইভিএম বয়কটে কংগ্রেসের সঙ্গে সামিল হবেন? সামনেই দিল্লির বিধানসভা ভোট এবং বছরের শেষে বিহারের ভোট। দিল্লির বিধানসভা ভোটে যদি এইভাবে নির্বাচন কমিশনের সংখ্যার হিসেবের খেলা চলতে থাকে, তাহলে আপের জয় অত সহজ নাও হতে পারে। আপ কি ততদিন অপেক্ষা করবে? বিহারের ক্ষেত্রে তেজস্বী যাদব ভাবতেই পারেন, তারা ইভিএম বয়কট করার পরেও যদি ভোট অনুষ্ঠিত হয়, তাদের ভোট চলে যেতে পারে বিজেপির দিকে বা নীতিশ কুমারের দিকে। দলের সংগঠন ও কর্মীদের তারা কিভাবে বোঝাবেন, এটাই এখন বিপক্ষের সামনে সবচেয়ে বড় সংকট। পশ্চিমবঙ্গে তৃণমূল অনায়াসে ভোটগুলি জিতছে, কিন্তু লোকসভা ভোটে এখানেও ভোট বৃদ্ধির কথা বলেছিল নির্বাচন কমিশন। তার চুলচেরা বিশ্লেষণ করলে দেখা যাবে সব আসনে এই বৃদ্ধি ছিল না। লোকসভা ভোটে কিন্তু 543টি আসনে এই সংখ্যা বৃদ্ধি ছিল না, ছিল মাত্র 79টি সিটে। 15টি রাজ্যের 79টি সিটে এইভাবে ভোট শতাংশ পরে বৃদ্ধি পাওয়ার ফলে অধিকাংশ সিটে কিন্তু বিজেপি বা তাদের সহযোগী দলগুলো জিতেছিল। বিশ্বের সবচেয়ে বড় গণতন্ত্রের এটাই এখন সবচেয়ে বড় সংকট। আর এইটা নিয়ে সংসদে কোনো কথা বলা যাবে না। আদালত নির্বিকার, চতুর্থ স্তম্ভ তথা মিডিয়া কোটি কোটি টাকার সরকারি বদান্যতার স্রোতে রসে বসে রয়েছে। ফলে এখন আর কোনো জরুরি অবস্থা জারির প্রয়োজন পড়ে না, পড়বেও না। কিন্তু এমার্জেন্সির থেকেও বড় ফাঁসে কি এখন আটকে পড়েছে ভারতের গণতন্ত্র? জবাব দেবেন আপনারা কমেন্ট বক্সে। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করে পৌঁছে দেবেন আরো মানুষের কাছে। স্বাধীন সাংবাদিকতার পাশে থাকতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি চালু করে রাখতে ভুলবেন না। আপনারা পাশে থাকলে এরকম আরো অনেক বিষয় আপনাদের সামনে আনতে পারবো, যা গদি মিডিয়া কখনো আপনাদের সামনে আনবে না। জয় হিন্দ, সত্যমেব জয়তে।